ওয়েলকাম টু দ্য ডিবেট। ভাবুন তো, ৬-৭ বছরের বাচ্চাদের স্কুলে ভর্তির যে যুদ্ধটা, সেটা অনেকটা 100 মিটার স্প্রিন্টের মতো। আমরা যখন অলিম্পিকে স্প্রিন্ট দেখি, তখন কিন্তু আমাদের মনে একটা ন্যায্যতার প্রত্যাশা থাকে, তাই না? আমরা ধরে নিই যে সবাই ঠিক একই সময়ে, একই দাগ থেকে দৌড় শুরু করবে, আর রেফারির বন্দুক থেকে গুলি বের হওয়ার সাথে সাথে যে সবচেয়ে জোরে দৌড়াতে পারবে, সেই জয়ী হবে। বিষয়টা খুব পরিষ্কার, মেজারেবল এবং ফেয়ার। একদমই তাই। স্টপওয়াচ তো আর কখনো মিথ্যা বলে না। একটি দৌড় প্রতিযোগিতায় ওই স্টপওয়াচ কিন্তু নিখাত গতি, স্ট্যামিনা আর প্রস্তুতিরই মূল্যায়ন করে। যে সবচেয়ে যোগ্য সেই ফিনিশ লাইনে সবার আগে পৌঁছায়। হ্যাঁ, ঠিক। কিন্তু একবার কল্পনা করুন তো, দৌড় শুরু হওয়ার আগেই ধরুন কয়েকজন প্রতিযোগীকে খুব দামি হাইটেক রানিং শু দেওয়া হলো, আর অত্যন্ত পুষ্টিকর একটা প্রি গেম মিল দেওয়া হলো। আর বাকিদের বলা হলো খালি পায়ে, একদম খালি পেটে ওই পাথুরে রাস্তায় দৌড়াতে। হঠাৎ করেই কিন্তু ওই স্টপওয়াচ আর শুধু গতির পরিমাপ করছে না। বলতে পারছি। এটি আসলে পরিমাপ করছে আম কে কতটা সুবিধা বা প্রিভিলেজ নিয়ে দৌড়াতে এসেছে। আমাদের দেশের বাচ্চাদের স্কুলে ভর্তির যে প্রক্রিয়াটি, সেটাও আসলে ঠিক এরকম একটা অসম স্টার্টিং লাইনে পরিণত হয়েছে। আসলে সম্প্রতি সংসদে এমপি হাসনাত শিক্ষামন্ত্রীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন, আর সেখান থেকেই আমাদের আজকের আলোচনার সূত্রপাত। যখন একটি দেশে তথাকথিত ভালো স্কুলের সংখ্যা অত্যন্ত সীমিত, তখন বাচ্চাদের কি লটারি প্রথার বদলে মেধা বা প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা উচিত? আজকের ডিবেটের মূল প্রশ্নটি এখানেই। ভর্তি পরীক্ষা কি আসলেই একটি ৬ বছরের শিশুর প্রকৃত মেধার মূল্যায়ন করে, নাকি এটি কেবল আর্থসামাজিক বৈষম্যকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়? আমি এখানে লটারি প্রথার পক্ষে অবস্থান নিচ্ছি। আমার মতে এত ছোট বয়সে ভর্তি পরীক্ষা মূলত শিশুদের ওপর এক ধরনের মানসিক অত্যাচার, এবং এটি মেধার বদলে পারিবারিক সুবিধারই মূল্যায়ন করে। আচ্ছা, আর আমি এই জায়গাটিতে মেধাভিত্তিক বা প্রতিযোগিতামূলক ব্যবস্থার পক্ষে অবস্থান নিচ্ছি। আমি লটারি প্রথাকে কোনোভাবেই সমর্থন করতে পারছি না। কারণ আম আমার কাছে মনে হয় ভালো স্কুলের অভাবের যে মূল সংকটটা, লটারি ব্যবস্থা সেই সংকট তো দূর করেই না, উল্টো যোগ্য এবং পরিশ্রমী শিক্ষার্থীদের প্রতি এক ধরনের কাঠামোগত অবিচার করে। লটারি করে আসলে আমরা মূল সমস্যার কোনো প্রকৃত সমাধান না করে জাস্ট একটা আইওয়াশ তৈরি করছি। আচ্ছা, তাহলে এই সুযোগ বা প্রিভিলেজের জায়গাটা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। আমি কেন বলছি যে ভর্তি পরীক্ষা জন্মগত বা প্রকৃত মেধা যাচাই করে না? কারণ আমাদের সোর্স মেটেরিয়ালে এ সুনির্দিষ্ট বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক প্রমাণ রয়েছে। একটা প্রিভিলেজড পরিবারের বাচ্চার সাথে একটা নন প্রিভিলেজড পরিবারের বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের পার্থক্যটা কিন্তু ল্যাবরেটরিতে প্রমাণিত। ধরুন, যে শিশুটি নিয়মিত পুষ্টিকর খাবার পায়, তার ব্রেনের নিউরনে মাইলিন শীথের কভারিং খুব ভালোভাবে তৈরি হয়। একটু থামাই আপনাকে। এই মাইলিন শীত ব্যাপারটা সাধারণ শ্রোতাদের জন্য যদি একটু সহজ করে বলতেন। ও, অবশ্যই। মাইলিন শীথ হল আম, আমাদের ব্রেনের স্নায়ু কোষ বা নিউরনের উপর থাকা এক ধরনের আবরণ। এটিকে আপনি ধরুন ইলেকট্রিক তারের উপর থাকা প্লাস্টিকের কাভারিংয়ের সাথে তুলনা করতে পারেন। ওই প্লাস্টিকের কাভারিং যত ভালো হবে, ভেতরে তার দিয়ে ইলেকট্রিক সিগন্যাল তত দ্রুত আর নিখুঁতভাবে পাস করবে, তাই না? লজিক্যাল। ঠিক তেমনি পুষ্টির কারণে যে বাচ্চার মাইলিন শীথ ভালোভাবে তৈরি হয়, তার ব্রেনের সিগন্যাল খুব দ্রুত কাজ করে, ফলে তার তথ্য প্রসেস করার ক্ষমতা প্রাকৃতিকভাবেই ভালো হয়। এর পাশাপাশি পরিবেশের প্রভাবটাও দেখুন। যে শিশু ছোটবেলা থেকেই তার বাবা মায়ের কারণে বাসায় প্রচুর বইয়ের অ্যাক্সেস পায়, তার রিডিং অ্যাবিলিটি বা পড়ার দক্ষতা অন্যদের চেয়ে এমনিতেই অনেক বেশি হয়। একটি শিশু কী ধরনের কার্টুন বা শিক্ষণীয় ভিডিও দেখার সুযোগ পাচ্ছে, তার উপর ভিত্তি করে তার ইংরেজি ভোক্যাবুলারি সমৃদ্ধ হয়। অর্থাৎ একটি ভর্তি পরীক্ষার খাতায় যখন এই প্রিভিলেজড বাচ্চাটি একটি সাধারণ বাচ্চার সাথে বসে, সে এমনিতেই যোজন যোজনে এগিয়ে থাকে। এর ফলে ভর্তি পরীক্ষার মাধ্যমে সমাজে উচ্চবিত্তের সন্তানরাই ভালো স্কুলে যাওয়ার সুযোগ পায়, আর শিক্ষাকে আমরা যে দ্য গ্রেট ইকুয়ালাইজার বা মহান সমতা বিধায়ক বলি, সেটা আর হয়ে ওঠে না। আপনার পয়েন্টটা আমি বুঝতে পারছি। আপনি আর্থসামাজিক সুবিধার যে চিত্রটি তুলে ধরেছেন এবং মাইলিন শীথের যে
বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন, তার সাথে আমি দ্বিমত পোষণ করছি না। পুষ্টি এবং পরিবেশ নিঃসন্দেহে মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখতে চাই। আমি জোর দিতে চাই লটারি সিস্টেমের অন্তর্নিহিত অবিচার আর বাস্তবতার দিকে। একবার সেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অভিভাবকের জায়গায় দাঁড়িয়ে ভাবুন তো, যিনি জানেন তার সন্তানটি মেধাবী, হয়তো সে তার সীমিত সুযোগের মধ্যেই কঠোর পরিশ্রম করেছে, বাবা মাও তাদের সর্বোচ্চতা দিয়ে সন্তানকে প্রস্তুত করেছেন, কিন্তু যখন তাকে লটারি নামের একটি সম্পূর্ণ র্যান্ডম প্রক্রিয়ার মুখোমুখি হয় হ্যাঁ, এবং স্রেফ ভাগ্যের জোরে সে একটি ভালো স্কুলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়, তখন এর চেয়ে বড় ফ্রাস্ট্রেশন বা হতাশা আর কি হতে পারে? কিন্তু সেই হতাশা তো ভর্তি পরীক্ষাতেও থাকে, তাই না? সিট তো আর বাড়ছে না। হতাশা থাকে, কিন্তু ধরনটা ভিন্ন। অভিভাবকরা সঙ্গত কারণেই হতাশ হন যখন তারা দেখেন যে মেধার ভিত্তিতে হলে হয়তো তাদের সন্তান ভালো স্কুলে ভর্তি হতে পারত। ভর্তি পরীক্ষা অন্তত একটি কন্ট্রোল বা নিয়ন্ত্রণের অনুভূতি দেয়, কিন্তু কেবল লটারির কারণে যখন ভবিষ্যৎ নির্ধারিত হয় তখন সেটা মেনে নেওয়া আসলে খুব কঠিন। আমার মূল জায়গাটি হল, আমাদের দেশের প্রধান সমস্যা লটারি বা ভর্তি পরীক্ষা নয়। মূল সমস্যা হল দেশে মানসম্মত ভালো স্কুলের তীব্র অভাব। ভর্তি পরীক্ষা বাতিল করে লটারি চালু করাটা হল একটি বিশাল বড় ক্ষতস্থানে কেবল একটি ছোট্ট ব্যান্ডেজ লাগিয়ে মূল সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়ার একটা ব্যর্থ চেষ্টা। আমরা তো স্কুল বাড়াচ্ছি না, শুধু লটারি করে দায় সারছি। আচ্ছা, আপনি কন্ট্রোল বা নিয়ন্ত্রণের অনুভূতির কথা বললেন। আমাদের শ্রোতাদের মধ্যে যারা বাবা মা আছেন, তারা খুব ভালো করেই জানেন এই তথাকথিত কন্ট্রোল আসলে বাস্তবে কী রূপ নেয়। আপনি যেটিকে মেধার মূল্যায়ন বলছেন, সেটি আসলে একটি শিশুর জন্য কতটা ভয়ানক মানসিক চাপের সৃষ্টি করে তা কি আমরা তলিয়ে দেখেছি? আমাদের সোর্স মেটেরিয়াল খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে অল্প কিছু ভালো স্কুলে ভর্তি করাতেই হবে, এই সামাজিক এবং পারিবারিক চাপের কারণে বাচ্চাদের শৈশব কিভাবে ধ্বংস হচ্ছে। যখন তাদের মাঠে দৌড়ে খেলার বয়স, তখন তাদেরকে সকাল বিকেল কোচিং সেন্টারে দৌড়াতে হয়। বাস্তবতা এতটাই ভয়াবহ যে ক্লাস 1-এ ভর্তি হতেই একটি বাচ্চার জীবনের 8-9 বছর লেগে যায়। 8-9 বছর মানে কিভাবে 8-9 বছর লাগছে? কারণ অনেক বাবা মা তাদের সন্তানকে একাধিকবার একই ক্লাসে পড়ান, শুধু একটি নির্দিষ্ট ভালো স্কুলে ভর্তির বয়সের ক্রাইটেরিয়া মেলানোর জন্য। ওহ আচ্ছা। হ্যাঁ, অথবা ধরুন ক্লাস 3-তে ভর্তির জন্য তাকে জীবনের শুরুতেই 1-2 বছর ড্রপ দিতে হয়। বহু অভিভাবক স্রেফ নিজেদের সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য বাচ্চার উপর সীমাহীন প্রেশার তৈরি করেন। বাচ্চাটি মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। আমরা যদি জাপানের মতো উন্নত শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, সেখানে ক্লাস 3 পর্যন্ত বাচ্চাদের কোনো পরীক্ষাই নেওয়া হয় না। ওই সময়টায় তাদের কেবল আচরণ, নৈতিকতা আর মূল্যবোধ শেখানো হয়। আর আমরা কি করছি? আমরা মেধা যাচাইয়ের নামে 6-7 বছরের শিশুদের শৈশব ধ্বংস করে দিচ্ছি। একে কি মানসিক অত্যাচার বলা যায় না? আমি আপনার এমপ্যাথি বা সহানুভূতির জায়গাটুকু পুরোপুরি সম্মান করি। শিশুদের ওপর এই ধরনের চাপ সত্যিই অনাকাঙ্ক্ষিত এবং অমানবিক, এ বিষয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই ভয়াবহ মানসিক চাপের মূল কারণ কি? ভর্তি পরীক্ষা নামক মেকানিজমটি, নাকি এর মূল কারণ হল লিমিটেড রিসোর্স? দেশে 1000 জন শিক্ষার্থীর জন্য যখন মাত্র 100টি ভালো আসন থাকে, তখন যে পদ্ধতিতেই আপনি নির্বাচন করুন না কেন, 900 জনকে হতাশ হতেই হবে। হ্যাঁ, কিন্তু লটারি অন্তত সেই 900 জনের ওপর থেকে কোচিংয়ের ওই অমানবিক চাপটা তো সরিয়ে নিচ্ছে। সাময়িকভাবে হয়তো নিচ্ছে। আপনি লটারি সিস্টেম চালু করে অভিভাবকের কাছ থেকে কোচিংয়ের রুটিনটা সরিয়ে নিচ্ছেন ঠিকই, কিন্তু যে বাচ্চাটি লটারিতে টিকল না এবং একটি নিম্নমানের স্কুলে গিয়ে পড়ল, তার ভবিষ্যতের কি হবে? লটারি সিস্টেম কি এই কাঠামোগত সীমাবদ্ধতার কোনো বাস্তব সমাধান দিচ্ছে না, বরং এটি যোগ্যতাকে বাদ দিয়ে মানুষের ভাগ্যকে তার ভবিষ্যতের নিয়ন্ত্রক বানিয়ে দিচ্ছে। আমি একটু আগে যে এজেন্সি বা স্বাধীন ইচ্ছার কথা বলছিলাম, মনস্তাত্ত্বিকভাবে সেটি খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষা অন্তত একজন শিক্ষার্থীকে একটি সেন্স অফ এজেন্সি দেয় যে আমি যদি চেষ্টা করি, আমি যদি আরেকটু বেশি পড়ি, তাহলে আমি সফল হতে পারব। এটা মানুষের একটা বেসিক সাইকোলজিক্যাল নিড। কিন্তু লটারি তো সেই এজেন্সিটুকুও কেড়ে নিচ্ছে। লটারিতে হারার পর একটা বাচ্চার মনে হয়, আমার তো কিছুই করার ছিল না, ভাগ্য আমার সহায় ছিল না। এই অসহায়ত্ব কি কম ক্ষতিকর?
আমি বুঝতে পারছি আপনি এজেন্সির অভাব নিয়ে কেন চিন্তিত, কিন্তু লটারি সিস্টেম তো কোনো আইসোলেটেড ম্যাজিক ট্রিক নয় যে লটারি করে আমরা হাত গুটিয়ে বসে থাকব। যখন আমরা ভর্তির চাপটা কমাচ্ছি তখন আমাদের পরবর্তী ধাপে যেতে হবে, যা হল কাঠামোগত সমাধানের দিকে এগোনো। আর সেই সমাধানটা লুকিয়ে আছে ইউনিভার্সাল কারিকুলাম এবং শিক্ষকদের গাইডলাইনের মধ্যে। সোর্স ম্যাটেরিয়ালে বস্টন কলেজের ওপেন সাইটের প্রজেক্টের একটি চমৎকার উদাহরণ দেয়া হয়েছে। বস্টনের ওই মডেলটি আসলে কিভাবে কাজ করে? মডেলটি হল শিক্ষকদের উপর সব দায়িত্ব ছেড়ে না দিয়ে একটি ইউনিভার্সাল বা সার্বজনীন কাঠামো তৈরি করা। বস্টনের পাবলিক স্কুলগুলোতে শিক্ষকদের কিন্তু একচ্ছত্র স্বাধীনতা থাকে না যে তারা ক্লাসে গিয়ে যা খুশি বা যেভাবে খুশি পড়াবেন। তাদের একটি গবেষণালব্ধ ডিটেইলড কারিকুলাম অনুসরণ করতে হয়। এটি শুধু একটা সিলেবাস নয়, বরং একটি নিখুঁত ম্যানুয়াল। শিক্ষকের কখন কি প্রশ্ন করতে হবে, বাচ্চারা কি উত্তর দিলে কিভাবে রিয়্যাক্ট করতে হবে, ল্যাবে কি প্র্যাকটিক্যাল করতে হবে, সব কিছুর একটা স্ক্রিপ্ট দেওয়া থাকে। সোর্সে একটি অসাধারণ অ্যানালজি ব্যবহার করা হয়েছে। খেয়াল করুন, রমজান মাসে মসজিদে যখন তারাবিহ পড়ানো হয় তখন নির্দিষ্ট করা থাকে প্রতিদিন কোরআন শরীফের ঠিক কতটুকু পড়া হবে। ঠিক। এর ফলে আপনি যদি কোনো কারণে মাঝপথে পাড়া পরিবর্তন করে অন্য মসজিদেও যান, তবুও কিন্তু আপনার কোরআন খতম শোনা মিস হবে না। অর্থাৎ কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা থাকছে। একদম তাই। একইভাবে আমাদের দেশেও যদি একটি ইউনিভার্সাল স্ট্রাকচার থাকে, তাহলে লটারিতে যে বাচ্চাটি তথাকথিত খারাপ স্কুলে ভর্তি হয়েছে সেও ভালো স্কুলের বাচ্চার মতোই একই দিনে একই অ্যাক্টিভিটি করে সূর্য, চাঁদ, বিদ্যুৎ বা চুম্বকত্ব সম্পর্কে জানবে। শিক্ষকের ব্যক্তিগত মেধা বা যোগ্যতা তখন আর শিক্ষার মানের একমাত্র নির্ধারক থাকবে না, ওই ম্যানুয়ালটাই ক্লাসটাকে টেনে নিয়ে যাবে। কাগজে কলমে আপনার এই ইউনিভার্সাল কারিকুলামের আইডিয়াটা শুনতে অসাধারণ লাগছে, কিন্তু আমি এই যুক্তির সাথে পুরোপুরি একমত হতে পারছি না, কারণ বাস্তবের মাটি অনেক বেশি কঠিন। আমি সোর্স মেটেরিয়াল থেকেই এই মডেলের একটি বড় সীমাবদ্ধতা ধরিয়ে দিতে চাই। সেখানে স্পষ্ট বলা আছে টিচার খারাপ হলে হয়তো ওইভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না। আপনি যে তারাবি নামাজের অ্যানালজি দিলেন সেটি খুব সুন্দর, কিন্তু এই অ্যানালজিতে একটা বড় ফাঁক আছে। তাই নাকি? কি রকম ফাঁক? মসজিদে যিনি তারাবিহ পড়ান সেই হাফেজ সাহেব কিন্তু আগে থেকেই অত্যন্ত সুপ্রশিক্ষিত। তিনি জানেন কিভাবে পড়তে হয়, শুধু রুটিনটা ফলো করেন। কিন্তু আমাদের স্কুলগুলোতে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে, সব শিক্ষক তো সমানভাবে প্রশিক্ষিত নন। বস্টনের মতো একটা জায়গায় যে স্ক্রিপ্টেড ম্যানুয়াল কাজ করবে, বাংলাদেশের একটা সুবিধাবঞ্চিত স্কুলে একজন আন্ডার কোয়ালিফাইড শিক্ষক কি সেই ম্যানুয়ালের মর্মার্থ বুঝে ক্লাসে ডেলিভার করতে পারবেন? শুধু কাগজের একটি গাইডলাইন কি জাদুর মতো একজন অদক্ষ শিক্ষককে দক্ষ বানিয়ে ফেলবে? জাদুর মতো হয়তো বানাবে না, কিন্তু ভুলের মাত্রাটা তো অন্তত কমিয়ে আনবে। কিন্তু কতদিনে? সোর্সেই বলা হয়েছে যে এই কারিকুলাম পারফেক্ট হতে সরকারের সাথে শিক্ষকদের ফিডব্যাকের মাধ্যমে বছরের পর বছর সময় লাগবে। এটি একটি লম্বা ব্যাক অ্যান্ড ফোর্থ লুপ। সরকার ম্যানুয়াল দেবে, শিক্ষকরা পড়াতে গিয়ে সমস্যা ফেস করবেন, তারপর আবার ফিডব্যাক দেবেন। এই সিস্টেমটি দাঁড় করাতেই তো ৫-১০ বছর লেগে যাবে। আমার প্রশ্ন হলো, এই যে মাঝখানের সময়টা, এই সময়ে লটারিতে খারাপ স্কুলে পড়া ব্যাচগুলোর কি হবে? তারা কি এই শিক্ষা ব্যবস্থার গিনিপিগ হয়েই থাকবে? ভর্তি পরীক্ষা থাকলে তো অন্তত কিছু বাচ্চা মেধার জোরে ভালো স্কুলে গিয়ে নিজেদের জীবনটা বাঁচাতে পারত। এখন তো সবাইকেই আপনি একই সাথে এই অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন। আপনি অত্যন্ত প্র্যাকটিক্যাল একটি জায়গায় প্রশ্ন তুলেছেন, এবং বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো আমি অস্বীকার করছি না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, পরিবর্তনের শুরুটা কোথাও না কোথাও থেকে তো করতে হবে। আর আপনি যে লটারিতে খারাপ স্কুলে পড়া বাচ্চাদের ভবিষ্যতের কথা বলে চিন্তিত হচ্ছেন, সেটির সমাধান শুধু স্কুলের চার দেয়ালের ওপর নির্ভরশীল নয়। সোর্স ম্যাটেরিয়ালে লেখক তার নিজের জীবনের খুব চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। আচ্ছা। তিনি নিজে ক্লাস 7 পর্যন্ত বাসার কাছের একটি সাধারণ স্কুলেই পড়েন। পরবর্তীতে তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হন, কিন্তু সাধারণ স্কুলে পড়ার কারণে তার পড়ালেখার কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি কেন? কারণ তার বাবা তাকে প্রচুর গল্পের বই, বিজ্ঞানের বই কিনে দিতেন। অর্থাৎ তথাকথিত ভালো স্কুলে ভর্তি না হলেই যে জীবন ধ্বংস হয়ে যাবে তা কিন্তু নয়। বাসায় বসে বিকল্প শিক্ষণের বা অল্টারনেটিভ লার্নিংয়ের প্রচুর সুযোগ এখন আমাদের হাতে। বর্তমানে ইউটিউবের যুগ,
ভিডিও দেখে বাচ্চারা ঘরে বসেই চারু ও কারুকলা শিখতে পারে, বিশ্বের সেরা টিউটোরিয়ালগুলো দেখতে পারে, বাবা মায়েরা তাদের দাবার প্রতিযোগিতায় নিয়ে যেতে পারেন, সায়েন্স ফেয়ারে যুক্ত করতে পারেন। এই কাজগুলোর মাধ্যমে বাচ্চার জীবনে ভালো স্কুলে লটারিতে টিকতে পারা বা না পারার যে বিরাট হা-হুতাশ, সেটিকে আমরা অনেকাংশে অগুরুত্বপূর্ণ করে তুলতে পারি। স্কুল যাই হোক না কেন, স্কিল ডেভেলপমেন্ট তো থেমে থাকছে না, তাই না? আমি দুঃখিত, কিন্তু আপনি এইমাত্র যে যুক্তিটি দিলেন সেটি আসলে একটি বিশাল বুদ্ধিবৃত্তিক স্ববিরোধিতা বা প্যারাডক্স তৈরি করে ফেলেছে। স্ববিরোধিতা? কিভাবে? একটু খেয়াল করে দেখুন, একদম শুরুতে আপনার প্রথম আর্গুমেন্টে আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন যে ভর্তি পরীক্ষা বাতিল করা উচিত, কারণ এটি কেবল সুবিধাভোগী বা প্রিভিলেজড পরিবারের বাচ্চাদের সাহায্য করে, যাদের ভালো পুষ্টিকর খাবার আছে, যাদের বাসায় বইয়ের অ্যাক্সেস আছে, যারা স্মার্টফোন বা টিভিতে শিক্ষণীয় জিনিস দেখার সুযোগ পায়। আপনার মূল অভিযোগ ছিল যে ভর্তি পরীক্ষা গরিব এবং সাধারণ বাচ্চাদের প্রতি বৈষম্যমূলক। হ্যাঁ, আমি তো এখনও তাই বলছি। আর এখন লটারির কারণে খারাপ স্কুলে যাওয়া বাচ্চাদের ক্ষতি পোষণার জন্য আপনি ঠিক সেই একই প্রিভিলেজের ওপর নির্ভর করছেন। আপনি বলছেন বাবা মায়েরা প্রচুর বই কিনে দেবেন, ইউটিউব দেখাবেন, সায়েন্স ফেয়ারে নিয়ে যাবেন। এই সব কিছুর জন্য তো সেই উচ্চমাত্রায় সচেতন, শিক্ষিত এবং আর্থিকভাবে সচ্ছল বাবা মাই দরকার। তাহলে যে শিশুটির বাবা মা দিনমজুর বা যারা সন্তানের শিক্ষার পেছনে সময় ও অর্থ ব্যয় করার মতো লাক্সারি অ্যাফোর্ড করতে পারেন না, তাদের কি হবে? লটারি সিস্টেম তো পিছিয়ে পড়া পরিবারের শিশুদের জন্য কোনো সমাধানই আনল না। কিন্তু আমাকে শেষ করতে দিন। আগে অন্তত ভর্তি পরীক্ষা দিয়ে দিনরাত এক করে পড়ে নিজেদের মেধা প্রমাণ করে ভাগ্য পরিবর্তনের যে একটা ক্ষীণ সুযোগ ওই গরিব পরিবারের মেধাবী বাচ্চাটার ছিল, লটারির ব্যবস্থা তো সেই একমাত্র দরজাটাও তাদের মুখের ওপর বন্ধ করে দিল। এখন তাদের ভাগ্য সম্পূর্ণ নির্ভর করছে একটি লটারির টিকিট আর তাদের পরিবারের আর্থসামাজিক অবস্থার ওপর। আপনি প্রিভিলেজের সমালোচনা করে আলোচনা শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রিভিলেজকেই সমাধানের উপায় হিসেবে দাঁড় করাচ্ছেন। এটি কি লটারি ব্যবস্থার একটি বিরাট পরাজয় নয়? আপনার এই অবজারভেশনটা খুবই তীক্ষ্ণ, আমি অস্বীকার করব না। আপনি প্রিভিলেজ প্যারাডক্সের যে পয়েন্টটি ধরেছেন, সেটি সত্যি আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি। বিকল্প শিক্ষার জন্য যে পারিবারিক সচেতনতা এবং সম্পদের প্রয়োজন, সেটি সমাজের সব স্তরে সমানভাবে নেই, এটা ধ্রুব সত্য। কিন্তু এখানে একটি খুব সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, যেটা আমি পরিষ্কার করতে চাই। আমি প্রিভিলেজকে কাঠামোগত সমাধান হিসেবে দেখছি না, আমি এটিকে একটি ব্যক্তিগত বিকল্প সাপোর্ট সিস্টেম হিসেবে তুলে ধরেছি মাত্র। কিন্তু আমার মূল আপত্তিটা কোথায় জানেন? কোথায়? আমার মূল আপত্তিটা হল রাষ্ট্র বা সিস্টেমের ক্রূরতার জায়গাটিতে। যখন একটি ৬ বছরের শিশু ভর্তি পরীক্ষা দেয় এবং চান্স পায় না, তখন সিস্টেম বা রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তার গায়ে একটি সিলমোহর মেরে দেয় যে তুমি অযোগ্য, তুমি পারোনি। একটি শিশু তো আর জানে না যে তার বাসায় পুষ্টিকর খাবার ছিল না বলে বা ভালো কোচিংয়ের টাকা ছিল না বলে সে পিছিয়ে পড়েছে। সে শুধু জানে সে ব্যর্থ। এই যে রাষ্ট্র কর্তৃক স্পন্সর করা এক্সক্লুশন বা বর্জন, এটি একটি শিশুর সাইকোলজির জন্য লটারির চেয়েও 1000 গুণ বেশি ক্ষতিকর। আমি এখনও আমার অবস্থানে অটল যে ভর্তি পরীক্ষার নামে শিশুদের উপর যে মানসিক অত্যাচার চালানো হয়, বছরের পর বছর কোচিং করানো, জীবনের শুরুতেই তাদের ড্রপ আউট করানো, এটি কোনোভাবেই একটি সুস্থ শিক্ষা ব্যবস্থার লক্ষণ হতে পারে না। লটারি ব্যবস্থা হয়তো নিখুঁত নয়, কিন্তু অন্তত এটি শৈশবের ওই ভয়ঙ্কর ট্রমা থেকে বাচ্চাদের রক্ষা করে এবং কাউকে অযোগ্য ট্যাগ দেয় না। লটারিতে না টিকলে বাচ্চাটা জানে যে এটা কেবলই ভাগ্য, তার নিজের কোনো দোষ নেই। আর এই প্রিভিলেজ গ্যাপ কমানোর জন্যই আমি ইউনিভার্সাল কারিকুলামের উপর এত জোর দিচ্ছি। আমি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি। মানে আপনি সিস্টেমিক রিজেকশন বা প্রাতিষ্ঠানিক প্রত্যাখ্যান থেকে বাচ্চাদের বাঁচাতে চাইছেন। ওই ট্যাগিংয়ের বিষয়টা সত্যিই খুব যন্ত্রণাদায়ক। কিন্তু একটা রাষ্ট্র যখন পলিসি তৈরি করে, তখন তাকে বৃহত্তর কাঠামোগত বাস্তবতার কথা মাথায় রাখতে হয়। আমার অবস্থান এখনও অত্যন্ত স্পষ্ট। মেধাভিত্তিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে লটারি চালু করাটা হলো রোগের আসল চিকিৎসা না করে কেবল পেইন কিলার দিয়ে ব্যথা কমানোর চেষ্টা। আপনি পেইন কিলার দিয়ে সাময়িক মানসিক চাপ কমাচ্ছেন ঠিকই, কিন্তু ভেতরে ইনফেকশন বেড়েই চলেছে। যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিটি স্কুলকে মানসম্মত করে তুলতে না পারছি, যতক্ষণ শিক্ষকের দক্ষতা নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ লটারি কেবল হতাশার বৈষম্যই বৃদ্ধি করবে।
মেধার মূল্যায়ন একটি শিশুকে অন্তত স্বপ্ন দেখার সুযোগ দেয় যে তার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন সে নিজের চেষ্টায় ভালো কোথাও পৌঁছাতে পারবে। লটারি সেই স্বপ্ন দেখার অধিকারটাই কেড়ে নেয়। আজকের আলোচনাটি সত্যিই খুব ইনসাইটফুল ছিল। আমরা লটারি প্রথা এবং ভর্তি পরীক্ষার মধ্যকার জটিলতাগুলো খুব গভীরভাবে স্পর্শ করার চেষ্টা করেছি। আমরা দেখেছি কিভাবে আর্থসামাজিক অবস্থা এবং ব্রেইন ডেভেলপমেন্ট একটি ভর্তি পরীক্ষাকে প্রভাবিত করে, আবার একই সাথে আমরা এটাও দেখেছি কিভাবে লটারি ব্যবস্থা এজেন্সির অভাব তৈরি করে এবং প্রিভিলেজ প্যারাডক্সের জন্ম দেয়। তবে একটি জায়গায় আমরা দুজনেই সম্ভবত একমত হতে পেরেছি, দেশের মূল সমস্যা আসলে ভর্তি পরীক্ষা বনাম লটারি নয়। একেবারে না। মূল সমস্যা হল মানসম্মত ভালো স্কুলের তীব্র অভাব। যতদিন আমরা সব শিশুর জন্য সমান মানের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে না পারছি, ততদিন যে পদ্ধতি আমরা ব্যবহার করি না কেন সেটি কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণই থেকে যাবে এবং কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি অবিচার করবেই। আমাদের আরও গভীরভাবে চিন্তা করতে হবে কিভাবে শিক্ষাকে সত্যিকার অর্থে দ্য গ্রেট ইকোলাইজার হিসেবে প্রতিষ্ঠা করা যায়, শুধু কাগজে কলমে বা পলিসিতে নয়, একদম গ্রাউন্ড রিয়ালিটিতে। এই চিন্তার জায়গাটি রেখে যেতে চাই। আলোচনার শুরুতে আমরা সেই 100 মিটার স্প্রিন্টের কথা বলেছিলাম। আমরা হয়তো অনন্তকাল ধরে তর্ক করতে পারি দৌড়বিদদের কিভাবে ফিনিশ লাইনে নেওয়া হবে, লটারির মাধ্যমে, চোখ বেঁধে, নাকি আগে কে কত জোরে দৌড়াতে পারে তা মেপে। কিন্তু দিন শেষে আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত এমন একটি ট্র্যাক তৈরি করা যেখানে সবার পায়ের জুতো সমান মানের হবে এবং সবার স্টার্টিং লাইনটা হবে একই সমান্তরালে। কারণ ট্র্যাক যদি এবড়োখেবড়ো থাকে এবং জুতো যদি অসম হয়, তবে কে কিভাবে ট্র্যাকে প্রবেশ করল তা দিয়ে চূড়ান্ত গন্তব্য খুব একটা বদলায় না। সবাইকে ধন্যবাদ।